নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগের দিন আমি যে ক্লাসটা নিয়েছিলাম তাতে আমাদের আলোচ্য বিষয় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ। তো সেদিন তো আমরা পুরোটা শেষ করতে পারিনি, তো তার যে অংশটা বাকি রয়েছে আজকে আমি সেই অংশটা শুরু করছি। তো আমাদের আজকের পাঠ মার্কিন যুক্তরাষ্ট্র ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে আমাদের আজকের পাঠ মার্কিন যুক্তরাষ্ট্র ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভূমিকা ছিল। তো দেখো, এক্ষেত্রে আমরা প্রথম দেখছি যে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় তারপর থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় রাজনীতির ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেছে। অর্থাৎ সে ছিল নিষ্ক্রিয়, সে ছিল উদাসীন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় রাজনীতির ক্ষেত্রে একটা উদাসীনতা বজায় রেখেছিল। কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে সেই সময় সে আর সেই অবস্থায় থাকতে পারছে না। তাহলে এই আলোচনাটা আমরা কতগুলো ভাগে ভাগে আলোচনা করব। তো এসো আমরা পরপর ভাগ করে আলোচনা করি। প্রথম ভাগ হচ্ছে, দেখো, নিরপেক্ষতার নীতি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষ নীতি গ্রহণ করেছিল। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপীয় রাজনীতির ক্ষেত্রে বা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে বলা যায় যে সম্পূর্ণ উদাসীন, নিষ্ক্রিয় একটা নিরপেক্ষ নীতি গ্রহণ করেছিল। অর্থাৎ সে কোনো পক্ষে ছিল না, না সে অক্ষ শক্তির পক্ষে ছিল, না সে মিত্র শক্তির পক্ষে ছিল, কোনো পক্ষে সে ছিল না, তাই নিরপেক্ষ। কিন্তু এই সময় এমন কিছু ঘটনা ঘটলো ইউরোপীয় রাজনীতির ক্ষেত্রে, যেমন ধরো নাৎসিবাদের উত্থান, ফ্যাসিবাদের উত্থান, তারপরে নিরস্ত্রীকরণ সম্মেলন একটা হয়েছিল, সেই সম্মেলনটা ব্যর্থ হলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হলো। এছাড়াও দেখা যাচ্ছে দূরপ্রাচ্য, সেখানে জাপান, দূরপ্রাচ্য বলতে এশিয়ার দেশগুলোকে বোঝায়, তো সেখানে জাপান সে বেশ শক্তিশালী হয়ে উঠেছে, সে প্রাধান্য বিস্তার করতে শুরু করেছে তার আশেপাশে যে এশিয়ার দেশগুলো রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আমেরিকার ক্ষেত্রে একটু উদ্বিগ্নতার কারণ হয়ে উঠেছে। অর্থাৎ এই ঘটনাগুলোর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা মার্কিনবাসীরা উদ্বিগ্ন হয়ে উঠছে, বিচলিত হয়ে উঠছে। কেমন? এছাড়া সেই সময় যিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট, তিনি কিন্তু এই নিরপেক্ষতার বা নিষ্ক্রিয়তার নীতি গ্রহণের পক্ষে ছিলেন না। তিনি সক্রিয়ভাবে এই ইউরোপীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে রাজি ছিলেন। তাছাড়া যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ অর্থাৎ আমেরিকাবাসী তারাও কিন্তু মিত্র শক্তির পক্ষে তাদের সমর্থন জানাতে শুরু করেছে। ফলে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই সময় আইন সংশোধন করতে হচ্ছে। কেন? তারা আগে যে আইন করেছিল নিরপেক্ষভাবে থাকার যে আইন, সেই আইন ছিল আগে। তাহলে এখন যদি তারা সক্রিয় হতে চায় তাহলে তাদের আইন পরিবর্তন করতে হবে, আইন সংশোধন করতে হবে। আইন সংশোধন করে তারপরে তারা এই সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো? আইন সংশোধন করলো। মার্কিন যুক্তরাষ্ট্র আইন সংশোধন করে কি করলো? ইউরোপীয় রাজনীতির ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ করতে চাইলো এবং তারা যেহেতু তারা গণতান্ত্রিক রাষ্ট্র, সেহেতু ইউরোপের মিত্র শক্তির পক্ষে তাদের সমর্থন ছিল এবং তারা মিত্র শক্তিকে সাহায্য করতে চাইল। তো সাহায্য করার জন্য তারা কি সাহায্য করবে? তারা মিত্র শক্তিকে যুদ্ধের অস্ত্রশস্ত্র দেবে, তারা মিত্র শক্তিকে যুদ্ধের উপকরণ বা অর্থ এই ধরনের সাহায্য তারা দেবে। সেই জন্য তারা আইন সংশোধন করবে। আইন সংশোধন করে মিত্র শক্তিকে যুদ্ধাস্ত্র বা সমর উপকরণ সাহায্য করার জন্য তারা যে নীতিটা গ্রহণ করলো সেই নীতিটাকে বলা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি। ক্যাশ অ্যান্ড ক্যারি অর্থাৎ অর্থের বিনিময়ে অস্ত্র শস্ত্র বিক্রি করা। অর্থাৎ আমরা বলতে পারি যে অর্থ দাও এবং অস্ত্র নাও। তো দেখো এগুলোকে আমরা কিভাবে লিখেছি। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের নিরপেক্ষতা, প্রথম বিশ্বযুদ্ধের সাথে তারা নিরপেক্ষ ছিল। নাৎসি ও ফ্যাসিবাদের উত্থান, দূরপ্রাচ্যে জাপানের উত্থান, নিরস্ত্রীকরণ সম্মেলনের ব্যর্থতা, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু, এগুলো মার্কিন উদ্বেগ বৃদ্ধি করে। রুজভেল্ট সক্রিয়তায় বিশ্বাসী ছিলেন। তারপরে আমেরিকাবাসীও মিত্রপক্ষে ছিল, ফলে
1939 নভেম্বরে মার্কিন আইন সংশোধন করা হয় পশ্চিমী গণতান্ত্রিক রাষ্ট্রে অস্ত্র ও সমর উপকরণ বিক্রি করতে, যা ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নামে পরিচিত। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সক্রিয় হতে চায় ইউরোপীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে, সেই জন্য তারা ক্যাশ অ্যান্ড ক্যারি এই নীতিটা গ্রহণ করেছে আইন সংশোধন করে। কেমন? তার ফলে এই যে তারা ক্যাশ অ্যান্ড ক্যারি নীতিটা গ্রহণ করলো, তার ফলে দেখা গেল যে মিত্র শক্তি উপকৃত হলো। অর্থাৎ মিত্র শক্তির যে অস্ত্রশস্ত্রের অভাব ছিল, এই ক্যাশ অ্যান্ড ক্যারি নীতির ফলে সেই মিত্র শক্তি যথেষ্ট উপকৃত হলো মার্কিনীদের এই সাহায্য পাওয়ার ফলে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তোমরা জানো, নিশ্চয়ই মনে আছে, যে 1939 সালের 3রা সেপ্টেম্বর। 1939 সালের 3রা সেপ্টেম্বর থেকে প্রায় যুদ্ধ শুরু হওয়ার পর 26 মাস অর্থাৎ 2 বছর 2 মাস পরে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কেমন? আমরা পরের পয়েন্টে যাই। পরের পয়েন্ট তাহলে 2, সেটা হবে নিরপেক্ষতার অবসান। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ছিল, সেই নিরপেক্ষতার অবসান কিভাবে ঘটছে দেখো। মার্কিন যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতার অবসান ঘটছে। প্রথম যখন যুদ্ধটা শুরু হয় তখন নিশ্চয় তোমাদের মনে আছে যে যুদ্ধের প্রথম দিকে হিটলার একের পর এক মিত্র শক্তির রাজ্যগুলো দখল করছিল এবং হিটলারের সেই যে অপ্রতিরোধ্য গতি, তাকে মিত্র শক্তি কিছুতেই রোধ করতে পারছিল না। প্রথম ফ্রান্সের পতন হলো, তারপরে ইংল্যান্ডের ওপরে তারা বোমা বর্ষণ করলো, অন্য অন্য জায়গাগুলো দখল করলো। এই সমস্ত দেখে মার্কিন যুক্তরাষ্ট্র হতচকিত হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেদের ধারণা হলো যে এইভাবে যদি হিটলার একের পর এক ইউরোপীয় রাজ্যগুলো দখল করতে থাকে এবং মিত্রশক্তি যদি তাকে প্রতিরোধ করতে না পারে, তাহলে হয়তো এর পরে হিটলার কি করবে? হিটলার আমেরিকার দিকে অগ্রসর হবে। অর্থাৎ হিটলার পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্রমণ করতে পারে। দেখো, জুনে ফ্রান্সের পতন, আগস্টে ব্রিটেনের ওপর বিমান আক্রমণ, অন্যত্র যুদ্ধের প্রসার, মার্কিন সতর্কতা। তাদের ধারণা যে হিটলার আমেরিকা আক্রমণ করতে পারে। তাহলে হিটলার যদি আমেরিকা আক্রমণ করতে পারে, এই ধারণা মার্কিনীদের হয়, তাহলে তাদের কি করতে হবে? তাদের অবশ্যই তৈরি হতে হবে সেটাকে প্রতিরোধ করার জন্য। তাহলে তাদের অস্ত্রসজ্জা করতে হবে। তাদের কি করতে হবে? অস্ত্রসজ্জা ছাড়া তাদের উপায় নেই। অস্ত্রসজ্জা ছাড়া তাদের উপায় নেই। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র 1941-এ মার্কিন কংগ্রেস ও জনগণের সহযোগিতা লাভে রুজভেল্ট কি করলেন? রুজভেল্ট যাতে মার্কিনবাসীর বা আমেরিকাবাসীর বা মার্কিন জনগণের সহযোগিতা পান এবং মার্কিন কংগ্রেসও তাকে সাপোর্ট করে। তিনি তো সক্রিয় রাজনীতি করতে চান এবং তিনি একা করলে তো হবে না, দেশবাসীরও সহযোগিতা চাই, মার্কিন কংগ্রেসেরও সহযোগিতা চাই। সেই জন্যে তিনি কি করলেন? তাদের দেশের একটি রাজনৈতিক দল, তার নাম হচ্ছে রিপাবলিকান দল, সেই রিপাবলিকান দলের 2 জন সদস্যকে মন্ত্রিসভায় নিলেন। তিনি কি করলেন? জনগণকে সন্তুষ্ট করতে, মার্কিন কংগ্রেসকে সন্তুষ্ট করতে রিপাবলিকান রাজনৈতিক দলের 2 জন সদস্যকে তার মন্ত্রিসভায় ঠাঁই দিলেন, মন্ত্রিসভায় সদস্য করে নিলেন। এইভাবে তিনি একটা পরিবেশ তৈরি করলেন। আরো তিনি কি করলেন? তিনি নির্দেশ দিলেন যে 21 বছর বয়স থেকে 31 বছর বয়স পর্যন্ত সমস্ত মার্কিন নাগরিককে বাধ্যতামূলকভাবে সামরিক শিক্ষা গ্রহণ করতে হবে। এছাড়া তিনি তার চারপাশে যে দেশগুলি আছে, বিশেষ করে উত্তর আমেরিকার কথা আমরা আলোচনা করছি। তোমরা জানো যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা দেশ, সেটা উত্তর আমেরিকা অবস্থিত। তা দক্ষিণ আমেরিকার দেশগুলোকে বলা হয় লাতিন আমেরিকা। তিনি সেই দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে একটা প্রতিরক্ষা সম্পর্কে সহযোগিতার চুক্তি করলেন। আর আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর দিকে কানাডা বলে একটা দেশ আছে, সেই দেশের সঙ্গে তিনি একটা চুক্তি করলেন এবং তাদের সঙ্গেও একটা যৌথ প্রতিরক্ষার সম্পর্কে আবদ্ধ হলেন। আরো তিনি যে কাজ করলেন সেটা হচ্ছে ইংল্যান্ডের কাছ থেকে বারমুডা ও নিউ ফাউন্ডল্যান্ড
বারমুডা ও নিউ ফাউন্ডল্যান্ড এই অঞ্চল দুটো নিয়ে সেখানে তিনি মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করলেন। আর একটা কাজ করলেন, সেটা হচ্ছে আমেরিকা মহাদেশে নাৎসি পঞ্চম বাহিনীর কার্যকলাপ বন্ধ করলেন। এই কাজগুলো তিনি করলেন। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার আগের যে নিরপেক্ষতার নীতি গ্রহণ করেছিলেন, সেই নিরপেক্ষতার নীতি থেকে সরে এসে একটু একটু করে দিয়ে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। অর্থাৎ নিরপেক্ষতার নীতি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যে সরে আসছে, এই কার্যকলাপগুলো হচ্ছে তার প্রকৃষ্ট প্রমাণ। কেমন? তারপরের পয়েন্ট দেখো 3, অঘোষিত যুদ্ধ। কার? মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্রের অঘোষিত যুদ্ধ। কেমন? মার্কিন যুক্তরাষ্ট্র এই সময় সিদ্ধান্ত নিল যে তারা মিত্র শক্তিকে সাহায্য করবে। তাহলে মার্কিন জনগণের সায় আছে, রুজভেল্টের সায় আছে এবং মার্কিন কংগ্রেসের সায় আছে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বন্ধুরা, সেটা হচ্ছে 1941 সালে রুজভেল্ট তৃতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হলেন। তাহলে রুজভেল্টের কার্যকলাপে জনগণ, মার্কিনবাসী খুশি আছেন, তাই তাকে তৃতীয়বারের জন্য দেশের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন। তো এই তৃতীয়বার 1941 সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে রুজভেল্ট মার্কিন কংগ্রেসে একটা আইন পাশ করলেন। কি সেই আইনটা? সেই আইনটা হচ্ছে ল্যান্ড লিজ অ্যাক্ট পাশ করলেন। এই ল্যান্ড লিজ অ্যাক্ট পাশ করার মানেটা কি? এই ল্যান্ড লিজ অ্যাক্ট মানে হচ্ছে তারা মিত্র শক্তিকে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করতে চায়। যুদ্ধাস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, যুদ্ধের উপকরণ দিয়ে তারা সাহায্য করতে চায় এবং তারা সেই সাহায্যটা করলো মিত্রশক্তিকে। তো মিত্রশক্তিকে যখন তারা এই ল্যান্ড লিজ অ্যাক্টের মাধ্যমে সাহায্য করছে, তার ফলে দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অক্ষ শক্তিদের সম্পর্ক নষ্ট হচ্ছে, সুসম্পর্কের অবসান ঘটছে। তাহলে অক্ষ শক্তির সঙ্গে বলতে কাদের বোঝাবো আমরা? ইতালি, জার্মানি, জাপান। তাহলে ইতালি, জার্মানি, জাপান এই যে অক্ষ শক্তি জোট, এই অক্ষ শক্তি জোটের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সুসম্পর্কের অবসান ঘটছে। কেন? ল্যান্ড লিজ অ্যাক্টের মাধ্যমে। ল্যান্ড লিজ অ্যাক্টের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে? মিত্র শক্তিকে অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়াকে তারা অস্ত্র এবং যুদ্ধের উপকরণ এই সাহায্যগুলো দিচ্ছে। কেমন? দেখো 1941 মার্কিন কংগ্রেস সিদ্ধান্ত নেয় মিত্র শক্তিকে যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ ও নানান যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করবে। সেই জন্য তারা ল্যান্ড লিজ অ্যাক্ট পাশ করে। ফলে মার্কিন গণতন্ত্রের সামরিক কারখানায় পরিণত হয়। এই যে তারা ল্যান্ড লিজ অ্যাক্ট পাশ করলো, তার ফলে তারা অস্ত্র শস্ত্র দিচ্ছে মিত্র শক্তিকে। এত অস্ত্র তারা বানিয়েছে, সেই জন্য মার্কিনী গণতন্ত্রকে কি বলা হচ্ছে? গণতন্ত্রের সামরিক কারখানা। তাহলে মিত্র শক্তিকে সাহায্য করায় অক্ষ শক্তির সাথে সম্পর্ক নষ্ট হয়। মিত্র শক্তিকে সাহায্য করায় অক্ষ শক্তির সাথে সম্পর্ক নষ্ট হয়। এই যে সম্পর্কটা নষ্ট হলো, তার ফলে মার্কিন বাণিজ্য জাহাজের উপর জার্মানির সাবমেরিন তারা কি করলো? অস্ত্র ছুড়তে লাগলো। মার্কিন বাণিজ্য জাহাজের উপর জার্মানির সাবমেরিন গুলো
বোমা ছুড়তে লাগলো এবং সেগুলোকে ধ্বংস করে দিতে লাগলো। একের পর এক এই সমস্ত তারা করে চলেছে। তাতে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হলো। মার্কিন যুক্তরাষ্ট্রকে এইভাবে জার্মানি পর্যুদস্ত করতে চাইলো, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র শক্তিকে সাহায্য করছে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো, তারা নির্দেশ দিল যে যেখানেই জার্মান সাবমেরিন ও যুদ্ধজাহাজকে দেখবে দেখা মাত্র গুলি করবে। তাহলে বুঝতে পারছো সম্পর্কটা কোথায় গেল। তাহলে অঘোষিতভাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির যুদ্ধ শুরু হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অঘোষিতভাবে অংশগ্রহণ করছে। এই সময় রুজভেল্ট আরেকটা কাজ করলেন, সেটা হচ্ছে তিনি মার্কিন নৌ বাহিনীকে আরো সুন্দর করে তৈরি করার একটা বিশেষ পরিকল্পনা নিলেন, যাতে করে এই মিত্র শক্তি আরো বেশি শক্তিশালী হয়। তাহলে অক্ষ শক্তির বিপক্ষে মিত্র শক্তির পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করছে ল্যান্ড লিজ অ্যাক্ট পাশ করে অস্ত্রশস্ত্র দিয়ে, এবং পরোক্ষভাবে দেখা যাচ্ছে যে জার্মানির সঙ্গে তার একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেছে। এইভাবে ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অঘোষিত যুদ্ধ শুরু করে দিল। এরপরে একদম পুরো ঘোষণাই হবে যুদ্ধ। দেখো এবার 4 চতুর্থ পয়েন্ট 4 যুদ্ধে যোগদান। একদম সরাসরি যুদ্ধে যোগদান। কি ঘটনা ঘটছে, যার দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন যাও একটু আড়াল আবডালে ছিল, এখন একদম সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে। ঘটনাটা হচ্ছে এই যে এই সময়ে এশিয়া মহাদেশের একটি দেশ জাপান, যে ছিল অক্ষ শক্তির পক্ষে, সে এশিয়া অর্থাৎ দূরপ্রাচ্যের আশেপাশের দেশগুলোতে আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যেখানে মার্কিন স্বার্থ ছিল, মার্কিনীদের স্বার্থে আঘাত পড়ে, তাহলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এশিয়ার দেশগুলিতে জাপানের আধিপত্য বিস্তার মার্কিনের স্বার্থকে ক্ষুণ্ণ করেছিল। সেই জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো, জাপানের সাথে একটা বনিবনা করার জন্য ওয়াশিংটনে একটা বৈঠক বসালো। তো বন্ধুরা, সেই বৈঠক যখন চলছে তার মধ্যেই জাপান কি করলো, প্রশান্ত মহাসাগরের মধ্যে হাওয়াই দ্বীপপুঞ্জে পার্ল হারবার বলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নৌঘাঁটি ছিল, সেই নৌঘাঁটি আক্রমণ করে বসলো সেই ওয়াশিংটন বৈঠক চলাকালীন। এবং নৌঘাঁটি আক্রমণ করে সে মার্কিন যুক্তরাষ্ট্রের 20টি যুদ্ধজাহাজ, মার্কিন যুক্তরাষ্ট্রের 20টি যুদ্ধজাহাজ, 120টি বিমান এবং 2500 জনতা মার্কিন নাগরিক, 2500 মার্কিন নাগরিককে হত্যা করলো। তাহলে পার্ল হারবার নৌঘাঁটি আক্রমণ করে জাপান কি করলো, 20টি যুদ্ধ জাহাজ, 120টি বিমান এবং 2500 মার্কিন নাগরিককে হত্যা করলো। মার্কিন যুক্তরাষ্ট্রের ধৈর্যচ্যুতি ঘটল। এই ঘটনা ঘটেছিল, দেখো এই ঘটনা ঘটেছিল 7 ডিসেম্বর 1941। তাহলে 7 ডিসেম্বর 1941 হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারের মার্কিন নৌঘাঁটিতে জাপান আক্রমণ চালায়। কেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ধৈর্যচ্যুতি ঘটে। পরের দিন 7 ডিসেম্বর 8 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জাপানও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর 8 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তখন ব্রিটেন বা ইংল্যান্ড, সেও জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
তাহলে এইভাবে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে, অর্থাৎ তখন তার আর কোনো নিরপেক্ষতা থাকছে না বন্ধুরা। কেমন দেখো, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করলো, মার্কিনের বিরুদ্ধে যুদ্ধকে মার্কিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে জাপান। কেমন 8 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করছে জাপানের বিরুদ্ধে। ফলে অক্ষশক্তি পিছিয়ে পড়ে, মিত্র শক্তি এগিয়ে যায়। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রবল শক্তি নিয়ে মিত্র শক্তির পক্ষে যুদ্ধে যোগ দিচ্ছে। অক্ষশক্তি অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া একসঙ্গে যুক্ত হয়ে অক্ষশক্তির বিরুদ্ধে এখন অস্ত্র ধারণ করছে, অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপাচ্ছে। ফলে অক্ষশক্তি এখন পিছু হটছে, যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে। আগে যুদ্ধের গতি, যুদ্ধ আগে কাদের হাতে ছিল? অক্ষশক্তির হাতে ছিল। আমেরিকা যোগ দেওয়ার সাথে সাথে যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে। এখন কারা? মিত্র শক্তির হাতে এখন যুদ্ধের গতি, তারা এখন শক্তিশালী, তাদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। তারা এখন যুদ্ধে জয়ী হবার সম্পূর্ণ সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে। দেখা যাচ্ছে আইজেনহাওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন সেনাপতি আইজেনহাওয়ার পশ্চিম ইউরোপীয় যুদ্ধের বা মিত্র দলের প্রধান সেনাপতি নিযুক্ত হচ্ছেন। তাহলে আইজেনহাওয়ার মিত্র শক্তি সেনা দলের প্রধান সেনাপতি নিযুক্ত হচ্ছেন। মার্কিন বাহিনী একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে। তারা সিসিলিতে প্রবেশ করলো, সিসিলি দখল করে নিল। ক্লার্কের নেতৃত্বে মার্কিন সেনাবাহিনী রোমে প্রবেশ করলো, রোম দখল করে নিল। রোমে প্রবেশ করে তারা রোম দখল করে নিল। দেখো, আচ্ছা, আইজেনহাওয়ার পশ্চিম ইউরোপীয় মিত্র জোটের প্রধান সেনাপতি নিযুক্ত হলেন। মার্কিন বাহিনী সিসিলি দখল করে নিল, ক্লার্কের নেতৃত্বে রোম দখল হলো। প্যাটেন আরেকজন মার্কিন সেনাপতি, তার নেতৃত্বে জার্মান প্রতিরোধ ভেঙে প্যারিসের দিকে অগ্রসর হলো। প্যাটেন আরেকজন মার্কিন সেনাপতি, তার নেতৃত্বে জার্মান প্রতিরোধ ভেঙে, তোমরা জানো জার্মানি ফ্রান্স দখল করেছিল, সে তাদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ ভেঙে কি করলো মার্কিন বাহিনী তাদের প্রতিরোধ ভেঙে প্যারিসের দিকে, ফ্রান্সের রাজধানী প্যারিসের দিকে অগ্রসর হলো। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, সেটা হচ্ছে 1944 খ্রিস্টাব্দের জুন মাসের 6 তারিখ, 1944 খ্রিস্টাব্দের জুন মাসের 6 তারিখ অর্থাৎ 6 জুন 1944 মিত্র সেনা ফ্রান্সে অবতরণ করে মানে নামে। মিত্র সেনারা যে ফ্রান্সকে জার্মানি দখল করে রেখেছিল, মিত্র সেনারা এখন সেই ফ্রান্সে অবতরণ করছে, নামছে। এই দিনটাকে বলা হচ্ছে মুক্তি দিবস, ডেলিভারেন্স ডে বা মুক্তি দিবস। তারপর একে একে তারা ফ্রান্সকে এই জার্মানির হাত থেকে দখল করে নিল, জার্মানির হাত থেকে ফ্রান্সকে তারা মুক্ত করলো। এরপর এই যে ফ্রান্সকে মুক্ত করলো, তাহলে ফ্রান্স ওদিকে রাশিয়া আর আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে অর্থাৎ জার্মানির পশ্চিম দিকে ইংল্যান্ড, আর সঙ্গে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই যে আমেরিকা যুক্তরাষ্ট্র সঙ্গে আছে, ফলে তিন দিক থেকে এবার জার্মানির উপরে আক্রমণ। এবং এই তিন দিক থেকে জার্মানির উপরে আক্রমণ, পশ্চিম দিকে যে একটা নতুন রণাঙ্গন খোলা হলো, পশ্চিম দিকে একটা নতুন রণাঙ্গন খোলা হলো। কবে? এই 1944 6 জুন মিত্র সেনা ফ্রান্সে অবতরণ করে। পশ্চিম ইউরোপের রণাঙ্গনের সূচনা হয়, দ্বিতীয় রণাঙ্গন পশ্চিম ইউরোপে দ্বিতীয় রণাঙ্গনের সূচনা হয়। ওই দিনটাকে বলা হয়েছে মুক্তি দিবস, ইংলিশে বলা হচ্ছে ডেলিভারেন্স ডে।
ফ্রান্স মুক্ত হয় অক্ষশক্তির হাত থেকে। 3 দিক দিয়ে জার্মানি আক্রান্ত হয়। হিটলার এবং তার স্ত্রী ইভা ব্রাউন, তখন হিটলারের আর পালাবার পথ নেই, হিটলারের আর কোনো ক্ষমতা নেই, সে 3 দিক থেকে আক্রান্ত। তখন হিটলার এবং তার স্ত্রী ইভা ব্রাউন আত্মহত্যা করলেন। ফ্রান্সের জার্মানির তখন আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিনা শর্তে জার্মানি আত্মসমর্পণ করলো 1945-এর মে মাসে। বিনা শর্তে জার্মানি আত্মসমর্পণ করলো 1945-এর মে মাসে। 7 বা 8 হবে, মে মাসে 7 বা 8 তারিখে। তাহলে 1945-এর মে মাসে জার্মানি বিনা শর্তে আত্মসমর্পণ করলো। ইউরোপে যুদ্ধ বন্ধ হয়ে গেল। ইউরোপে যুদ্ধ বন্ধ হয়ে গেল। ইউরোপবাসী বিজয় দিবস পালন করলো। কিন্তু বন্ধুরা যেন তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়নি। কেন কি? জাপান, এশিয়া মহাদেশের পূর্ব এশিয়ার জাপান তখন আমেরিকার বিরুদ্ধে লড়াই করছে। অর্থাৎ জাপান আর আমেরিকা তখনও লড়াই চালিয়ে যাচ্ছে। একটা পটাশডাম সম্মেলন হয়েছিল 1945-এ। 1945-এ একটা পটাশডাম সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে জাপান প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি যুদ্ধ বন্ধ করে আত্মসমর্পণ করব। যুদ্ধ বন্ধ করে আত্মসমর্পণ করব। সেই সম্মেলনটা হয়েছিল 1945-এর 17 জুলাই। 1945-এর 17 জুলাই পটাশডাম সম্মেলনে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণের প্রতিশ্রুতি দিয়েছিল কে? জাপান। আমেরিকা বলেছিল, রুজভেল্ট তখন আর রাষ্ট্রপতি নন, সেই সময় নতুন রাষ্ট্রপতি এসেছেন, তার নাম হচ্ছে হ্যারি ট্রুম্যান। ট্রুম্যান বলছেন যে জাপান যদি আত্মসমর্পণ না করে তাহলে ওকে ধ্বংস করে দেওয়া হবে। এত বড় হুমকি। তা সত্ত্বেও জাপান যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মানে জাপান কথা দিয়েও জাপান যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কেন? জাপানের যে উগ্র জাতীয়তাবাদীরা আছে, সেই উগ্র জাতীয়তাবাদীদের চাপে জাপানি প্রধানমন্ত্রী উগ্র জাতীয়তাবাদীদের চাপে যুদ্ধ চালিয়ে যান। কে? জাপানের প্রধানমন্ত্রী সুজুকি কান্তারো মার্কিন সতর্কতা উপেক্ষা করে জাপানের উগ্র জাতীয়তাবাদীদের চাপে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তখন হ্যারি ট্রুম্যান তার নির্দেশে 6 আগস্ট জাপানের হিরোশিমার ওপর একটা পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। ট্রুম্যানের নির্দেশে হিরোশিমায় 6 আগস্ট 20,000 টন টিএনটি বা বিস্ফোরকের সমান ছিল তার সেই রকম একটি পারমাণবিক বোমা ফেলে দেওয়া হলো হিরোশিমায় জাপানের 6 আগস্ট। এবং তার 3 দিন পর 9 আগস্ট নাগাসাকিতে 22,000 টন টিএনটি বা বিস্ফোরকের সমান আরেকটা পারমাণবিক বোমা নাগাসাকিতে নিক্ষেপ করা হয়। তখন জাপানের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ নেই। 14 আগস্ট আত্মসমর্পণে রাজি হয় জাপান। শেষমেশ 14 আগস্ট আত্মসমর্পণে রাজি হয়। 2রা সেপ্টেম্বর আত্মসমর্পণের দলিলে সই করে। এই যে 6 আগস্ট যে বোমাটা নিক্ষেপ করা হয়েছিল 6 আগস্ট হিরোশিমায়, তাতে মারা গেছিল 78,000 মানুষ। এলাকা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর 9 আগস্ট যে বোমা ফেলা হয়েছিল তাতে মারা গেছে 40,000
মানুষ। আর কত হাজার মানুষ যে মৃত্যুর মানে জায়গায় সঙ্গে সঙ্গে অত লোক মারা গেছে, ৭৮,০০০ আর ৪০,০০০, আগে ৭৮,০০০ পরে ৪০,০০০। আর কত মানুষ, কত হাজার মানুষ যে মৃত্যুর মুখে পতিত হয়েছে, মানে তখন তারা হঠাৎ, ওরা তো সঙ্গে সঙ্গে মারা গেছে আর এরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। আর কত যে বিকলাঙ্গ হয়েছে তার হিসেব নেই। তাহলে এই যে ঘটনা, এই ঘটনার সাফাই ট্রুম্যান এইভাবে গিয়েছেন, তিনি বলেছেন যে মার্কিন জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা করার জন্য জাপানকে ঠেকানোর এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। তবুও বন্ধুরা, এই মর্মান্তিক বোমা নিক্ষেপ আমরা সমর্থন করি না। আর এই 6 আগস্টের বোমা নিক্ষেপটাই ছিল কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রথম পারমাণবিক বোমার ব্যবহার। তো এই যে জাপান শেষ পর্যন্ত আত্মসমর্পণের রাজি হলো 14ই আগস্ট, আর 2রা সেপ্টেম্বর আত্মসমর্পণের দলিলে সই করলো। ফলে পুরোপুরিভাবে চিরতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটল। এই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ। আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো একটা কথা তোমাদের এখানে স্মরণ করিয়ে দিই যে 1939 সালের 3রা সেপ্টেম্বর যুদ্ধ শুরু হয়েছিল, আর 1945 সালের 2রা সেপ্টেম্বর যুদ্ধ শেষ হচ্ছে সেই একই মাস, তাই তো? এটা অবশ্যই মনে রাখবে আশা করছি। আজ তাহলে এখানেই শেষ করছি, কেমন? যদি উপকার পেয়ে থাকো লাইক করবে, শেয়ার করে অন্যকে উপকার পেতে সাহায্য করবে, আর বুঝতে না পারলে কমেন্টস করবে, আমি চেষ্টা করবো উত্তর দেবার। যদি কোনো বন্ধু নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে ক্লিক করবে যাতে আমার পরের ক্লাস সবার আগে তুমি দেখতে পারো। চলি, ভালো থেকো সবাই।